নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকে নেশন টাইম। আর নেশন টাইমে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক বছরও দেরি নেই, তার আগে থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন 26শে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। অমিত শাহের এই দাবি উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস। 26শে নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গত মাসে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের দুর্নীতি উন্নয়নে অনীহা নিয়ে সরব হয়েছেন। বিজেপি কর্মীদের কোমর বেঁধে নেমে পড়ার পরামর্শ দিয়েছেন। মোদীর সফরের 3 দিনের মধ্যে নেতাজি ইন্ডোরের সভায় অমিত শাহ নির্বাচনের রণকৌশল নিয়ে বিজেপি কর্মীদের বার্তা দেন। এবার তামিলনাড়ুর সভা থেকেও বাংলার নির্বাচন নিয়ে বার্তা দিলেন অমিত শাহ। তামিলনাড়ুর একটি সভা থেকে অমিত শাহ বলেন, 26শে তামিলনাড়ু এবং পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। অমিত শাহর দাবিকে সমর্থন করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। গোটা ভারতবর্ষের জন্যই বাংলায় পরিবর্তন জরুরি বলছেন বিজেপি রাজ্য সভাপতি। জনবিন্যাসের ভারসাম্য বদল হয়ে যাচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। না, উনি তো কালকে তামিলনাড়ু থেকে বলেছেন, তার আগে পশ্চিমবঙ্গ থেকে বলেছেন। এবার 26শে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে। নরেন্দ্র মোদীর সভার দিনই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক তৃণমূল নেতাই দাবি করেছেন 26শে নির্বাচনে 250 আসন পাবে তৃণমূল কংগ্রেস। এবারে অমিত শাহর দাবিও উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কটাক্ষ 21শে নির্বাচনের আগেও এরকম দাবি করেছিলেন মোদী অমিত শাহ। অমিত শাহজি ওনার দিবা স্বপ্ন দেখছেন, তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় 2026। তো 21 সালেও তো বলেছিলেন আব কি বার 200 পার। 77 হোঁচট কমতে 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 এখন 60 ফাটে গিয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা 30-40 হয়ে যাবে। তো ফলে ওনাকে বলবো এইসব বাইরে রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে উনি লাস্ট ইলেকশন কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে, কিভাবে রিফিউজ করেছে। অমিত শাহ পারবেন না। 2026 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, তামিলনাড়ুর সভা থেকে কেন এই দাবি তুললেন অমিত শাহ? সারা দেশে বিজেপির প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও বাংলা এবং তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কি শুধুই প্রচারের জন্য, নাকি সত্যিই বাংলায় পালা বদলের সম্ভাবনা তৈরি হয়েছে? নিউজ টাইম। তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি। বিজেপি সভাপতি বললেন, সামনের নির্বাচনেও জিতবে বিজেপি। ইউপিএ সরকারের আমলে তুষ্টিকরণের রাজনীতি হয়েছে, সেখানে মোদী দেশের উন্নয়ন করেছেন। মাথাপিছু আয় কত, সেই তথ্য কেন জানাচ্ছে না সরকার? পাল্টা প্রশ্ন ছুড়লেন অখিলেশ যাদব। एनडीए पूरा कार्यकाल भी करेगी और अगला कार्यकाल भी करेगी, आप उस पर चिंता ना करें। दिक्कत यह है कि जिन लोगों को तकलीफ है वो तो हमेशा इस तरीके की बातचीत करते रहेंगे। हमारी सरकार मजबूत है और यह 5 साल भी और इसके अगले 5 साल भी पूरे अच्छे। এনডিএ সরকারের 11 বছর পূর্তির দিনেই নতুন করে ক্ষমতায় ফেরার আশ্বাস দিলেন বিজেপি সভাপতি। 2024 সালের 9 জুলাই প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথ নেন নরেন্দ্র মোদী। তৃতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে উদযাপন চলছে সারা দেশেই। বিজেপির সভাপতি ইউপিএ সরকারের সঙ্গে এনডিএ সরকারের তুলনা টেনে অভিযোগ করেছেন, ইউপিএ সরকারের আমলে তুষ্টিকরণের রাজনীতি হয়েছে, মোদী সেখানে দেশের उन्नयन করেছেন। प्रधानमंत्री मोदी जी के आने के बाद जब मैं कहता हूं कि ही चेंज द पॉलिटिकल कल्चर ऑफ द कंट्री, तो पॉलिटिक्स ऑफ परफॉर्मेंस, रिस्पॉन्सिव गवर्नमेंट, रिस्पॉन्सिबल गवर्नमेंट,
एक जिम्मेवार सरकार, एक जवाबदेह सरकार, और इसके साथ साथ हम ये कहेंगे कि पॉलिटिक्स ऑफ रिपोर्ट कार्ड, यानी हम अकाउंटेबल गवर्नमेंट, जो हम काम कर रहे हैं उसको हम जनता के सामने अकाउंट करते हुए चीज़ों को रखें। ये नई संस्कृति पैदा हुई और इसलिए मैं बड़े गर्व के साथ ये कह सकता हूँ कि पिछले 11 साल में मोदी जी के नेतृत्व में चलने वाली सरकार ने भारत की राजनीति की संस्कृति को बदलकर न्यू नॉर्मल, न्यू ऑर्डर को स्थापित किया है। আরজেডি সাংসদ মনোজ ঝা প্রশ্ন তুলেছেন, প্রতি বছর 2 কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল? प्रधानमंत्री जी, जब आप 14 में चुनाव जीते थे, ये मैंने सदन के अंदर कहा है, मंदिर, मस्जिद, गुरुद्वारा, गिरजा की साइज बता के नहीं जीते थे। आप जीते थे 2 करोड़ नौकरी प्रति वर्ष की बात पर। 2 करोड़ के हिसाब से 22 होते हैं, 22 करोड़, 11 दूनी 22, 2 करोड़ का हिसाब कम से कम दे दीजिए 1 साल का, या 11 वर्षों में ही, वो आपके पास है नहीं। तो ढपली अपनी पीठ खुद से थपथपाना सबसे आसान काम है। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং দাবি করেছেন, মোদির আমলে শস্যের পরিপূর্ণ হয়ে উঠেছে দেশ, কৃষিক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে, দাবি শিবরাজের। खेती की दृष्टि से मैं देखूं तो ये प्रधानमंत्री नरेंद्र मोदी जी के विजन, नीति और कार्यक्रमों का प्रभाव है कि 4th तिमाही में एग्रीकल्चर ग्रोथ रेट 5.4% रही है, जो अपने आप में एक बहुत बड़ी उपलब्धि है, क्योंकि एग्रीकल्चर ग्रोथ अगर 1-2% भी होती है तो दुनिया में उसको बहुत बड़ा माना जाता है। मैं प्रधानमंत्री जी को बधाई देना चाहूंगा। आज देश के अन्न के भंडार भरे हुए हैं, गेहूं में, चावल में, मक्का में, मूंगफली में, सोयाबीन में हमने उत्पादन के नए रिकॉर्ड बनाए हैं। কয়েকদিন আগেই জানা গেছে, জাপানকে টপকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। সেই প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন, মাথাপিছু আয়ের হিসেব কেন দিচ্ছে না সরকার? आरक्षण डिलिमिटेशन के बाद, जनगणना के बाद मिलेगा। और सबसे बड़ी उपलब्धि अगर बतानी है तो सरकार पर कैपिटा इनकम बताए कि अगर हमारी अर्थव्यवस्था दुनिया में यहाँ पहुँच गई है और लगातार अर्थव्यवस्था बढ़ती जा रही है, तो हमारे आम लोगों की प्रति व्यक्ति आय क्या है, पर कैपिटा इनकम क्या है। अगर सरकार पर कैपिटा इनकम नहीं बता सकती है तो इसका मतलब ये लोग आंकड़ों से धोखा दे रहे हैं। এবছরই বিহার বিধানসভার নির্বাচন, সামনের বছর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু সহ 5 রাজ্যে নির্বাচন রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পেহেলগাঁও হামলা, অপারেশন সিন্দুর পর্ব পার করে আবারও দাবি পাল্টা দাবি নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। নিউজ টাইম। স্ত্রী খুনি, গোটা দেশে আলোড়ন তোলা রাজা রঘুবংশের হত্যার অভিযোগে গ্রেফতার সদ্য বিবাহিত স্ত্রী সোনাম রঘুবংশী। সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবা থেকে রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরও 3 জনকে। সোনাম নির্দোষ বলেই দাবি করেছেন তার পরিবার। মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশের রহস্যময় মৃত্যুর ঘটনায় নয়া মোড়। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার নববধূ সোনাম রঘুবংশী। সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের গাজীপুরের এক ধাবা থেকে তাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার ভোর 3:30 নাগাদ গাজীপুরের নন্দগঞ্জ এলাকায় অবস্থিত কাশি ধাবায় পৌঁছন সোনাম। কাঁদতে কাঁদতে ওই ধাবার মালিকের থেকে ফোন চেয়ে বাড়িতে ভিডিও কল করে সে। ফোনে জানান উত্তরপ্রদেশের গাজীপুরে রয়েছেন তিনি। সন্দেহ হওয়ায় ধাবার মালিক আপৎকালীন নম্বরে ফোন করেন। অন্যদিকে সোনামের ভাই তার উপস্থিতির কথা ইন্দোর পুলিশে জানায়। এরপর সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। सोनम द्वारा ये सूचना अपने परिजनों को दी गई कि उनकी मौजूदगी काशी ढाबा जो बनारस गाजीपुर रोड पर स्थित है वहाँ है,
उनके परिजनों ने ये सूचना इंदौर पुलिस को दी। इंदौर पुलिस ने तत्काल यूपी पुलिस से ये बात साझा की और गाजीपुर पुलिस ने सोनम को उक्त स्थान से बरामद किया। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে আরো 3 জনকে। রবিবার রাত 10টা থেকে প্রায় সারা রাত ধরে চলে পুলিশি অভিযান। Sonam Raghuvanshi, who is actually in Ghaziabad in Nanganj police station, and this afternoon 12 about in mid-noon we had arrested Anand Kurmi, 23 years, in Basahari village, Sagar district, Madhya Pradesh. So these are the 4 people who've been arrested, plus one person who's actually detained in Nandgarh police station. A team is heading there. 2 teams had gone on the 8th, that was Sunday. The raid was conducted yesterday along with UP police and Madhya Pradesh police. গত 19 মে বিয়ে করেছিলেন ইন্দোরের রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশী। পরের দিনই মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। সোহরার একটি হোমস্টেতে দুজনকে শেষবারের মতো দেখা যায় গত 23 মে। এরপর 11 দিনের মাথায় খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় রক্তমাখা দা ও বর্ষাতি। রাজার মৃতদেহ পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন নববধূ সোনাম। অভিযোগ উঠছিল সোনামকে বাংলাদেশে পাচার করা হয়ে থাকতে পারে। ঘটনায় আলোড়ন পড়ে রাজনৈতিক মহলেও। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। সিবিআই তদন্তের দাবি ওঠে। এবার স্বামী খুনের অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় স্তম্ভিত রাজা রঘুবংশীর মা। পুত্রবধূ যে এরকম নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন বিশ্বাস করতে পারছেন না তিনি। व्यवहार तो उसका बहुत अच्छा था। व्यवहार तो ये सब पता ही नहीं चला ना कि सोनम कुछ कर सकती है। अभी भी यकीन नहीं हो रहा कि सोनम ने करके कैसे क्या हुआ। उनके यहाँ मालूम होगा कि उन लोगों ने कितनी बार बात करी, रास पुछताछ करी नहीं करी। मैं उसको पहचानती नहीं ना कौन था। हमको जरा सी भनक नहीं है, किसी को भनक नहीं हमारे घर में कि कौन था कि कौन नहीं था, किसी को नहीं। राजा तक को भनक नहीं। अगर राजा को ऐसी भनक होती तो राजा मेरे को पहले बता देता। अगर राजा को सोनम ने मरवाया तो मैं कड़ी से कड़ी सजा चाहती हूँ। फांसी। যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন সোনামের বাবা মা। ঘটনায় সিবিআই তদন্ত চাইছেন তারা। गलत बयान दे रहे हैं पुलिस वाले, वहाँ के गलत बयान दे रहे हैं क्योंकि वो लोग उलझ रहे हैं। वो लोग ढाबे वाले से क्या बोलते हैं, वो होटल वाले से, वहाँ के गुंडे मवाली से वो हफ्ता वसूली करते हैं। उनका नाम आएगा इसलिए वो गलत बयानबाजी कर रहे हैं। और इसलिए मैं सीबीआई की मांग कर रहा हूँ। अमित शाह जी से इसलिए बोल रहा हूँ, हाथ जोड़ कर मेरा निवेदन है कि वहाँ सीबीआई भेज दो। सब झूठे आरोप है, सब झूठे हैं। जांच हो, जो भी जांच हो, जो जांच हो कि किसने क्या करा। कोई गिरफ्तार नहीं करा। उनने सोनम ढाबे पे गई, ढाबे वाले से फोन लिया और फोन लगाया उसके भैया को, फिर क्या गिरफ्तार करा। सब झूठ है ये। পুলিশ সূত্রে খবর, রাজ কুসভা নামে একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সোনামের। বিয়ের পরেও নিয়মিত তার সঙ্গে যোগাযোগ ছিল। প্রাথমিক অনুমান, প্রেমিকের কারণে স্বামীকে খুনের ছক কষেন সোনাম। সদ্য বিবাহিত স্বামীকে এইভাবে খুনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। নিউজ টাইম। ট্রেন থেকে পড়ে গিয়ে 5 জনের মর্মান্তিক মৃত্যু। মুম্বাইয়ের দীঘা ও মুন্দ্রা রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে 5 জনের। আহত আরও বেশ কয়েকজন। আহতদের কালুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বেশ সংকটজনক। সপ্তাহের প্রথম দিন সকালের বাঁধুরঝোলা ভিড়ে প্রাণ হারালো 5 জন। জানা গিয়েছে দিঘা থেকে মুম্বাই রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনের দরজা থেকে 8 থেকে 12 জন পড়ে যান। সেই সময় পাশের রেল ট্র্যাক থেকে মুম্বাই লখনৌগামী পুষ্পক এক্সপ্রেস যাচ্ছিল। একটি ট্রেন অন্য ট্রেনটিকে পেরিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল প্রশাসন ও পুলিশ। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, থানে জেলা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে থানের কসবা রুটে যাচ্ছিল। নিহতদের সকলেরই বয়স 30 থেকে 35 বছরের মধ্যে। মুম্বাই সিআরপিও জানান, আকস্মিক দুর্ঘটনা, ট্রেনের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। इस
इसमें मैं आपको सबसे पहले बताना चाहूँगा कि ये ट्रेन का एक्सीडेंट नहीं है, ये केवल एक इंसिडेंस है जिसमें अभी तक की जो जानकारी मिली है उसमें 13 यात्री जो हैं वो इंजर्ड हुए हैं। इनमें से 8 यात्रियों को थाना में कलवा के शिवाजी हॉस्पिटल में एडमिट किया गया है और जो 5 यात्री हैं उनको थाना के सिविल हॉस्पिटल में एडमिट किया है। अभी जितनी अपने पास खबर है उसके हिसाब से इन यात्रियों के ऊपर उपचार चल रहे हैं। हम लोग कोशिश कर रहे हैं कि जल्द से जल्द 3 यात्री को सेहत प्राप्त हो। বাঁধরঝোলা হয়ে ট্রেনে যাত্রা করার নতুন কোনো ঘটনা নয়। প্রশাসনের চোখের সামনেই ওভাবে প্রাণ হাতে প্রতিদিন যাতায়াতে বাধ্য হন নিত্যযাত্রীরা। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগে প্রশাসন সতর্ক হলে হয়তো এরকম মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যেত। নিউজ টাইম। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার বিস্ফোরণ। ভয়াবহ বিস্ফোরণে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 12 জন। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়াবহ বিস্ফোরণে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে এবং আহত 12 জন। তাদেরকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমানের পালিতপুর এলাকার ঘটনা। এদিন হঠাৎই বিস্ফোরণের আওয়াজে এলাকা কেঁপে ওঠে। দেখা যায় একটি স্পঞ্জ আয়রন কারখানায় ছিটিয়ে রয়েছে একাধিক শ্রমিকের দেহ। তৎক্ষণাৎ সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন। স্পঞ্জ আয়রন কারখানায় বয়লার বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। আমির খান নামে এক 26 বছরের কৃষকের মৃত্যু হয়েছে। আমির খান নামে এক 26 বছরের শ্রমিকের মৃত্যু হয়েছে।